আপনি যদি অনলাইনে আমাদের কাছে স্পিকিং টেস্ট দিতে চান তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস রিডিং নিয়ে। কথা হবে রিডিং এর সামারি কমপ্লিশন নিয়ে। আজকে আমি আপনাদের সাথে সামারি কমপ্লিশন সম্পর্কিত 5টি টিপস শেয়ার করব। এই 5টি টিপস আপনি যদি আয়ত্ত করতে পারেন তাহলে সামারি কমপ্লিশন আপনাদের কাছে পানির মতো সহজ মনে হবে। আপনারা 100% অ্যাকুরেটলি সামারি কমপ্লিশনের প্রত্যেকটা প্রশ্নের আনসার করতে পারবেন। আপনি যদি রিডিং এ ভালো একটা স্কোর অ্যাচিভ করতে চান তাহলে অবশ্যই সামারি কমপ্লিশনের প্রত্যেকটা আনসার সঠিক দেওয়া খুবই জরুরি। কারণ অন্যান্য প্রশ্ন টাইপ যেরকম এমসিকিউ বা হেডিং ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং সেগুলোর তুলনায় সামারি কমপ্লিশন অনেক সহজ, রাইট? সো এটার প্রত্যেকটা প্রশ্নের আনসার সঠিকভাবে দিতে হবে। আজকের আমরা এই প্যাসেজটা নিয়েছি ক্যামব্রিজ 15 এর রিডিং টেস্ট 2 এর প্যাসেজ 2 থেকে। আমাদের টপিক রয়েছে যেটা সেটা হলো শুড উই ট্রাই টু ব্রিং এক্সটিং স্পিসিস ব্যাক টু লাইফ। সো এই প্যাসেজটাতে ডিসকাস করা হচ্ছে এক্সটিং স্পিসিস নিয়ে। আপনারা অনেক মার্কিং দেখতে পাচ্ছেন, এর কারণ হলো এর আগে আমরা ডিসকাস করেছি 14 থেকে 17 নাম্বার প্রশ্ন, যেটা ছিল হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন। সেটা আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন, আমাদের প্লেলিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন। সো এখন আমরা কথা বলবো সামারি কমপ্লিশন নিয়ে 18 থেকে 22 নাম্বার প্রশ্ন, যেটা নো মোর দেন 2 ওয়ার্ডস এ আনসার করতে হবে। অর্থাৎ এটার আনসার এক ওয়ার্ডে হতে পারে অথবা 2 ওয়ার্ডে হতে পারে। এবং আমাদের টপিক হলো দা ওলি ম্যামথ রিভাইভাল প্রজেক্ট। সো প্রথমে আমরা টিপস গুলো দেখব এবং দেন আমরা এগুলো আনসার করব। সো টিপ নাম্বার 1, প্রশ্নের হেডিং পড়ে ফেলতে হবে। আমরা হেডিংটা অলরেডি পড়ে ফেলেছি এবং দেখেছি যে কয় ওয়ার্ডে আনসারটা চেয়েছে। এই কয় ওয়ার্ডে আনসার চাইছে এটা খুবই জরুরি দেখা। অনেক সময় দেখা যাচ্ছে 3 ওয়ার্ডে আনসার চাইছে, আমরা 2 ওয়ার্ড লিখে বা 1 ওয়ার্ড লিখে চলে এসেছি, তখন কিন্তু আনসারটা ভুল হতে পারে। যেখানে 3 ওয়ার্ড বা 2 ওয়ার্ড চাইছে, 2 ওয়ার্ডে আনসার হলে 2 ওয়ার্ডে লিখতে হবে। 1 ওয়ার্ডে আনসার চাইলে 1 ওয়ার্ডেই লিখতে হবে। এন্ড সামারি কোশ্চেন স্কিম এবং স্ক্যান করে নেম এবং ডেট গুলো দেখাতে হবে, সেগুলো আপনার প্যাসেজে দ্রুত আনসার খুঁজে পেতে সহায়তা করবে। সো এখানে আমরা সামারি দেখতে পাচ্ছি, একটা সামারি দিয়েছে, রাইট? এই সামারির প্রথম কাজ হলো আমাদের টপিকটা পড়া। এই টপিক ধরে আমাদেরকে খুঁজতে হবে যে এই টপিকের আলোচনাটা প্যাসেজের কোন জায়গায় আছে। শুধু এই টপিকটাই পড়বো এমনটা না কিন্তু। এই সামারির যদি নির্দিষ্ট কোনো তারিখ আমরা দেখি, নির্দিষ্ট কোনো সংখ্যা দেখি অথবা নির্দিষ্ট কোনো নাম দেখি, এখানে দেখেন আমার একটা নির্দিষ্ট নাম পেয়েছি কিন্তু প্রফেসর জর্জ চার্লস। সো আমরা এটাকে জাস্ট মার্কিং করে রাখি। আমরা ওলি ম্যামথ এটা দেখবো, সাথে প্রফেসর জর্জ চার্লসের নামটাও খুঁজবো। ওলি ম্যামথের পরে আসবে জর্জ চার্লসের নামটা, ঠিক আছে? যেটা আগে পাই সেটাই ভালো। সো এটা মার্কিং করে করলে এই দুইটা নাম খুঁজি তাহলে খোঁজাটা আমাদের কাছে সহজ মনে হবে এবং খুব দ্রুত আমরা খুঁজতে পারবো। জাস্ট আপনারা প্যাসেজটা স্ক্যান করবেন, যেভাবে স্ক্যানার স্ক্যান করে, রাইট? সেরকম করে স্ক্যান করবেন, কোনো কিছু পড়বেন না, জাস্ট চোখ বোলাবেন যে এই দুইটা ওয়ার্ড কোথায় আছে, ওলি ম্যামথ এন্ড প্রফেসর জর্জ। দেন 3 নাম্বার টিপ, গ্যাপে ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হবে, কোনটা হবে আইডেন্টিফাই করতে হবে। যেটা আগে বলছিলাম যে এখানে 2 ওয়ার্ডে আনসার চাইছে। সো 2 ওয়ার্ডে যখন আনসার যাবে তখন অবশ্যই প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে, দ্বিতীয়টা নাউন হবে, ঠিক আছে? প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে, দ্বিতীয়টা নাউন হবে। এ এন দি, এ এন দিও কিন্তু অ্যাডজেক্টিভ। যখন এ এন দি বা কোনো প্রোনাউন নাউনের পূর্বে বসে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। সো ওয়ান ওয়ার্ডে যদি আনসার চাইতো তাহলে সেটা নাউন হইতো ম্যাক্সিমাম টাইম, কখনো কখনো অ্যাডজেক্টিভ হয়, কিন্তু 2 ওয়ার্ডে আনসার হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। টিপ নাম্বার 4, ডোন্ট স্পেন্ড টু মাচ টাইম লুকিং ফর ওয়ান কোশ্চেন। সো আপনারা ধরেন যে এখানে 18 নাম্বার, প্রথম কাজ হলো যে প্রথম প্রশ্নটা পাওয়া কিন্তু একটু সময়ের ব্যাপার, ঠিক আছে? তারপরে প্রশ্নগুলো ইজিলি পাওয়া যায়, কারণ একটা প্রশ্নের পর আরেকটা প্রশ্ন সিকোয়েন্স মেইনটেইন করে আসে। সো এই সিকোয়েন্সটা ধারা বজায় রাখে। সো আপনারা যদি 18 প্রশ্নের আনসার না পান 19-এ চলে যাবেন, ঠিক আছে? 19-এর আনসারটা করার পরে আপনারা 18-তে আসতে পারেন, তখন ইজিলি আপনারা আনসারটা খুঁজে পাবেন, কারণ 19-এর উপরেই আছে 18 অবশ্যই, রাইট? সো এই কাজটা করবেন, একটা প্রশ্ন না খুঁজে পেলে পরবর্তী প্রশ্ন আসবেন, পরবর্তীতে সেই প্রশ্নের আনসারটা খুঁজে বের করার ট্রাই করবেন। এবং লাস্ট যে টিপটা সেটা হলো
গ্যাপের আগে এবং পরের যে ওয়ার্ড গুলো আছে এগুলোর দিকে একটু বেশি মনোযোগ দিবেন, ফোকাস রাখবেন। গ্যাপের আগে বা পরে যদি আপনার প্রিপোজিশন থাকে সেগুলোর দিকেও মনে রাখবেন, সেম প্রিপোজিশন অনুযায়ী আপনার গ্যাপের আনসারটা হবে। এবং আগে যে ভার্ব গুলো ইউজ হয়েছে সেগুলো দেখবেন, সেই ভার্ব গুলো দেখবেন যে চেঞ্জ করে দিয়েছে, প্যারাফ্রেজ করেছে। কখনো কখনো দেখবেন যে সেন্টেন্স ওয়ার্ড ঠিক আছে কিন্তু সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে স্ট্রাকচারটা চেঞ্জ করে দিয়েছে। এই হিসাবে আপনাকে একটু ঘাবড়ে দেবে, একটু আপনাকে মাথা ঘামাতে হবে জিনিসগুলোর প্রতি। সো আমরা দেখছি যে ওলি ম্যামথ রিভাইভাল প্রজেক্ট এন্ড প্রফেসর জর্জ চার্লস, তাহলে এই জিনিস দুইটাকে আমরা খুঁজবো। ঠিক আছে, যদি আপনারা প্রশ্ন টাইপ এরকম পান যে উপরে আপনি পেয়ে গেছেন ম্যাচিং ইনফরমেশন, যখন ম্যাচিং ইনফরমেশন সলভ করবেন তখন এর সাথে সাথে আপনারা ওলি ম্যামথ রিভাইভাল প্রজেক্ট এবং জর্জ চার্লস এর নামটা মাথায় রাখবেন। যখনই এটা পেয়ে যাবেন তখনই মার্কিং করে রাখবেন। তাহলে দেখা যাচ্ছে যে এই যে 5টা প্রশ্ন আছে 8 থেকে 18 থেকে 22, এই 5টা প্রশ্ন জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে আনসার করে ফেলতে পারবেন। ঠিক আছে, পরবর্তীতে আর খুঁজতে হবে না। সো এখানে আমরা প্যাসেজ এ তে দেখি জর্জ চার্লস বা ম্যামথ আছে কিনা। সো এখানে আমরা দেখছি না, ঠিক আছে, নোভাককে দেখছি এখানে, সো এখানে নেই। দেন 2 তে দেখছি আমরা তাসমেনিয়ান টাইগারের কথা আছে, এখানেও তাসমেনিয়ান ডেভিল, সো এখানেও আমরা ম্যামথের কথা পাচ্ছি না। ঠিক আছে, ম্যামথের কথা এখানেও নেই। দেন সি তে যদি আমরা দেখি, সি তে শেপারোর কথা আছে, দ্যাট মিন্স এখানেও আমরা জর্জ চার্লসের কথা পাচ্ছি না। ঠিক আছে, ডিএন এর কথা আছে সি তে। ডি তে আমরা দেখছি নোভাক আছে, প্যাসেঞ্জার পিজিনের কথা আছে, ইউএস এর কথা আছে, এন্ড এগেইন প্যাসেঞ্জার পিজিন। সো ডি তেও আমরা পাইলাম না। ইতে দেখি, ইতে এই যে আমরা দেখেন ওলি ম্যামথের কথা পাইছি এবং জর্জ চার্লস দুইজনের কথায় দুইটা আমরা ক্লুয়ে এখানে পেয়ে গেছি। সো এরপর থেকে আনসার গুলো আছে। সো যখন আমরা আনসারটা কোথায় আছে লোকেট করব, দেন আমরা এই প্রশ্নগুলো পড়ব এবং আনসার খুঁজে বের করব। দেখুন আমাদের 18 নম্বর যে প্রশ্নটা আছে সেটা বলছে যে জর্জ চার্লস his team are trying to identify the dash which enable mammoths to live in the tundra. So টুন্ড্রা এর আগে এবং প্রফেসর জর্জ চার্লস এর মধ্যে, ঠিক আছে, এই দুইটা ওয়ার্ডের মধ্যে আপনারা আনসারটা খুঁজে পাবেন, ইজিলি আপনারা আনসারটা পেয়ে যাবেন। সো আইডেন্টিফাই পরিবর্তে তারা অন্য ওয়ার্ড কিন্তু ইউজ করতে পারে। সো আইডেন্টিফাই দ্য ড্যাশ, সো কি আইডেন্টিফাই করবে? সো প্রফেসর জর্জ চার্লস এবং হিজ টিম কি আইডেন্টিফাই করবে, ট্রাই করতেছে কি আইডেন্টিফাই করার, সেটাই আমাদের আনসার হবে। কিন্তু এদিকে দেখেন এখানে এই লাইনে কোনো আনসার নেই, সো এটা পড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা প্রফেসর জর্জ চার্লস, দেখেন এখানে অনেকটা তার এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটা আমাদের পড়ার কোনো প্রয়োজন নাই। সো দেন আমরা এখান থেকে পড়ি the main way in which the extinct woolly mammoth and its nearest living relative Asian elephant differ by pointing which genetic traits made it possible for mammoth to survive in icy climate of tundra. দেখেন এখানে আমরা icy climate of tundra, so tundra পেয়ে গেছি, মানে tundra উপরে আছে। সো আমরা যদি আরেকটু ডিপ রিডিং করি, দেখেন কি আছে এখান থেকে, উপরে তো আমরা দেখছি না তাই না। সো বাই পিন পয়েন্টিং মিন্স কি? পিন পয়েন্টিং মিন্স হলো আইডেন্টিফাই। সো পিন পয়েন্টিং, প্রফেসর জর্জ এন্ড হিজ টিম ট্রাই করতেছে কি পিন পয়েন্ট করতে। পিন পয়েন্ট মিন্স আইডেন্টিফাই করতে। আইডেন্টিফাই কি আইডেন্টিফাই করতেছে? জেনেটিক ট্রেটস। সো জেনেটিক ট্রেটস আইডেন্টিফাই করতেছে তারা। দ্যাট মিন্স প্রফেসর জর্জ চার্লস এন্ড হিজ টিম আইডেন্টিফাই দ্য জেনেটিক ট্রেটস। এটা আমাদের আনসার হবে জেনেটিক ট্রেটস, 18 আনসার। মেড ইট পসিবল মিন্স কি? ইনাবলের পরিবর্তে তারা ইউজ করেছে মেড ইট পসিবল। ঠিক আছে, এবং লিভ এর পরিবর্তে তারা ইউজ করেছে সারভাইভ এর কথা ইউজ করেছে তারা। দেখুন কি ধরনের ভোকাবুলারি ইউজ করেছে।
এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে, কোন ধরনের প্যারাফ্রেজ করতে পারে, কি ধরনের প্যারাফ্রেজ করে ভোকাবুলারি ইউজ করতে পারে, এগুলো জানা থাকলে খুব সহজে আনসারটা করতে পারেন। সো বাই পিন পয়েন্টিং জেনেটিক ট্রেটস এন্ড আইডেন্টিফাই দ্য জেনেটিক ট্রেটস, দুইটাই সেম। দেন আমরা 19 নাম্বার প্রশ্নে চলে যাব। অ্যাকর্ডিং টু চার্লস, ইন্ট্রোডিউসিং এশিয়ান এলিফ্যান্ট টু দ্য টুন্ড্রা would involve certain physical adaptation to minimize. So minimize এর পরিবর্তে তারা reduce এর কথা বলতে পারে, রাইট? সো এই ধরনের ওয়ার্ড তারা ইউজ করতে পারে। সো এটার দিকে আপনারা খেয়াল রাখবেন। এবং সার্টেন ফিজিক্যাল অ্যাডাপ্টেশনের কথা বলবে, নির্দিষ্ট একটা ফিজিক্যাল অ্যাডাপ্টেশন। সো ফিজিক্যালি কোনো একটা এর এক্সাম্পল দিতে পারে, রাইট? সো এরপরে আমরা দেখি যে এখানে বলছে যে ইন্ট্রোডিউসিং এশিয়ান এলিফ্যান্ট, এরপরে আমরা খুঁজবো এর লাইনটা শেষ করবি, ঠিক আছে? এই সেন্টেন্সটা শেষে আমরা যাব। স্পেসিস মাই হাইয়েস্ট প্রায়োরিটি শুড বি প্রিজার্ভিং দ্য এন্ডেঞ্জার্ড এশিয়ান এলিফ্যান্ট। সো এশিয়ান এলিফ্যান্টের কথা বলছে পাইছি, দেন আমরা পরবর্তীতে বলবো। সে চার্জ expanding their range to huge ecosystem of the tundra, necessary adaptation, এই যে necessary adaptation, adaptationের কথা আমরা পেয়ে গেছি। সো এটা আমরা মার্ক করলাম। would include smaller ears, thick hair, extra insulating fat. সো এখানে দেখেন স্মল ইয়ার, থিক হেয়ার এন্ড এক্সট্রা ইনসুলেটিং ফ্যাট, এগুলো কি? এগুলো হলো ফিজিক্যাল অ্যাডাপ্টেশন, ঠিক আছে? সার্টেন ফিজিক্যাল অ্যাডাপ্টেশন, নির্দিষ্ট কিছু ফিজিক্যাল অ্যাডাপ্টেশনের কথা এখানে বলছে। তো এখানে এক্সাম্পল দিয়েছে ফিজিক্যাল অ্যাডাপ্টেশনের, রাইট? সো ফিজিক্যালের কথা না বলে তারা ইয়ার এর কথা বলছে, থিক হেয়ার এন্ড এক্সট্রা ইনসুলেটিং ফ্যাট এর কথা বলছে। এই জিনিসটা আপনাদেরকে মাথায় নিতে হবে। সো টু মিনিমাইজ এর কথা বলছে এরপরে, all the purpose to reducing heat loss in the tundra. সো পারপাস অফ রিডিউসিং, দেখেন রিডিউসিং যেটা বলছিলাম যে মিনিমাইজ এর পরিবর্তে তারা ইউজ করছে কি রিডিউসিং। কি করতেছে? অল দা পারপাস, এই পারপাস গুলো কেন? হিট লস এর জন্য, রাইট? তাহলে আমাদের আনসার কি হবে এখানে? টু ওয়ার্ডের আনসার তাহলে হবে হিট লস। সো এখানে আমরা বলতে পারি যে ইন্ট্রোডিউসিং এশিয়ান এলিফ্যান্ট টু দ্য টুন্ড্রা উইথ ইনভলভ সার্টেন ফিজিক্যাল অ্যাডাপ্টেশন টু মিনিমাইজ টু রিডিউস হিট লস। এই ফিজিক্যাল অ্যাডাপ্টেশন গুলো কেন করা হয়? রিডিউস করা হয়, হিট লস কে মিনিমাইজ করা বা রিডিউস করার জন্য করা হয়। দেন আমরা 20 নাম্বার প্রশ্নটা পড়ি। টু সার্ভাইভ ইন দ্য টুন্ড্রা দ্য স্পিসিস would need to have mammoth like feature like thick hair. এই যে আমরা thick hair এর কথা বললাম, এই যে দেখেন thick hair এর কথা আমরা এখানে পড়েছি। সো thick hair আমরা মার্ক করলাম। সো thick hair dash of a reduced size. So that dash of a reduced size and more dash. More means কি? Extra. And reduced size কি? দেখেন এখানে ফিজিক্যাল যে অ্যাডাপ্টেশনের কথা বলা হয়েছে, কি বলা হয়েছে? ইনক্লুড স্মলার ইয়ার্স। স্মলার বলতে কি আমরা এটাকে মিন করতে পারি কিনা যে রিডিউস সাইজ। রিডিউস সাইজের পরিবর্তে তারা ইউজ করেছে কি স্মলার। থিক হেয়ার এখানে বলতে পারি যে ইয়ার্স, ঠিক আছে? জাস্ট ইয়ার্স এখানে আনসার হবে। সো বলতে পারি যে জাস্ট ears of a reduced size, that means smaller ears, okay? And more dash, more means extra কি আছে? insulating fat. So আমরা পাচ্ছি like feature of thick hair, small ears of a reduced size and more, that means extra insulating fat. তাহলে 21 পর্যন্ত আমরা ইজিলি আনসারটা পেয়ে গেছি। দেখেন চারটা আনসার একসাথে, চারটা কি তিনটা, রাইট? সো তিনটা আনসার আমরা একসাথে পেয়ে গেলাম। দেন আমরা 22 বলবো, ঠিক আছে? দেখেন এখানে একটু গ্যাপ আছে, দ্যাট মিন্স এখানে একটু গ্যাপ নেবে তারা, ওকে? সো আশা করি যে ই নাম্বারের মধ্যে ই প্যারাগ্রাফে আমরা পেয়ে যাব। সো এরপর আছে রিপপুলেটিং অফ দ্য টুন্ড্রা উইথ ম্যামথ অর এশিয়ান এলিফ্যান্টের কথা আবার আসছে। এশিয়ান এলিফ্যান্টের পরে এই আনসারটা। সো হাইব্রিড উড অলসো হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট। সো এশিয়ান এলিফ্যান্ট, ঠিক আছে? এশিয়ান এলিফ্যান্ট যারা কি করে? ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট, ইম্প্যাক্ট ফেলে। এশিয়ান এলিফ্যান্টরা এনভায়রনমেন্টের উপর ইম্প্যাক্ট ফেলে, হুইচ কুড হেল্প টু রিডিউস টেম্পারেচার। সো এইটা খুব গুরুত্বপূর্ণ, দেখেন এই জিনিসটা। সো এটা আপনাকে আনসার করতে সহায়তা করবে। রিডিউস টেম্পারেচার এন্ড ডিক্রিজ, রিডিউস টেম্পারেচারের পরে বা আগে এই ডিক্রিজ যে জিনিসটা আনসার হবে সেটা আমাদের থাকবে, ঠিক আছে?
সো যেটা কি করে হুইচ ইম্প্যাক্ট, হুইচ মিন্স কি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের কথা বলেছে, হুইচ কুড হেল্প টু রিডিউস দ্য ড্যাশ। সো কি রিডিউস করে সেটা আমরা দেখব। সো এরপরে রিপপুলেশন, সো এই যে রিপপুলেশনের কথা আমরা পেয়ে গেছি এখানে দেখেন, দ্য রিপপুলেশন অফ টুন্ড্রা এন্ড ফরেস্ট on North America has large mammal could also be useful factor। ইউজফুল ফ্যাক্টর এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হেল্প, ঠিক আছে। হেল্প মিন্স আমরা এখানে হেল্পকে ইউজফুল ফ্যাক্টর হিসেবে ডিফাইন করতে পারি, ঠিক আছে। ইউজফুল ফ্যাক্টর ইন রিডিউসিং কার্বন ইমিশন। তো রিডিউসিং এর ক্ষেত্রে রিডিউস টেম্পারেচার, টেম্পারেচার কথা যেহেতু এখনো আমরা পাইনি, সো আরেকটু আমরা পড়বো, ঠিক আছে। রিডিউস ডিক্রিজ কার্বন ইমিশনের কথা এখানে বলতে পারি, কিন্তু টেম্পারেচার যেহেতু পাইনি তাই আমরা আরেকটু দেখব। সো এলিফ্যান্ট হোলস থ্রো স্নো পিকস এনকারেজ গ্রাস গ্রোথ, না এখানে নেই। সো এটাকে তারা এক্সপ্লেইন করছে এখানে, ঠিক আছে। দিস গ্রাস গ্রোথ উড রিডিউস টেম্পারেচার, সো রিডিউস টেম্পারেচার কথা আমরা পেয়ে গেছি। and mitigate emission from melting permafrost। সো দেখেন এখানে মিটিগেট ইউজ করেছে তারা, রিডিউসের পরিবর্তে ইউজ করেছে মিটিগেট। সো এখানে আবার রিডিউসের কথা আছে, দুইটাই দেখেন একই, ঠিক আছে। সো ইউজফুল ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হেল্প, হেল্পের পরিবর্তে তারা ইউজ করেছে ইউজফুল ফ্যাক্টর টু রিডিউস টেম্পারেচার এন্ড ডিক্রিজ মিটিগেট বা রিডিউস ইমিশন, ঠিক আছে। ইমিশন এখানে আনসারটা হবে আমাদের ইমিশন। আপনারা যদি ইমিশন, কোন ইমিশন, এক্সাক্ট আনসার হলো কার্বন ইমিশন। সো আমাদের এক্সাক্ট আনসার হলো কার্বন ইমিশন। কোথায় গেল, জাস্ট এইখানে, ঠিক আছে। সো কার্বন ইমিশনের কথা আমরা পেয়ে গেছি। সো আনসার গুলো আপনাকে এভাবে করতে হবে, ঠিক আছে। সো দুইটাই লিখতে পারেন, আপনি জাস্ট ইমিশন লিখতে পারেন অথবা কার্বন ইমিশন লিখতে পারেন। এখানে আবার আপনি ইনসুলেটিং ফ্যাটের কথা লিখতে পারেন, অথবা ফ্যাট দিলেও আনসার হওয়ার কথা, তবে ইনসুলেটিং ফ্যাট লেখা, যেহেতু টু ওয়ার্ডে আনসার চেয়েছে আমরা ইনসুলেটিং ফ্যাটই লিখব। সো এই হিসেবে যদি আপনি আনসার গুলো করেন তাহলে আমার মনে হয় আপনারা খুব ইজিলি ভালো একটা স্কোর করতে পারবেন এবং খুব দ্রুত আপনারা আনসার গুলো করতে পারবেন। সো যেটা আগেই আমি বারবার আপনাদেরকে বলি, স্ক্যানিং এবং স্কিমিং এবং ডিপ রিডিং, এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সময় মেনটেন করতে পারতেছেন না, দ্যাট মিন্স 1 ঘন্টায় আপনার আনসার হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আপনার যে স্ক্যানিং ক্যাপাবিলিটি আছে এটা খুবই কম, ঠিক আছে। স্ক্যানিং বা স্কিমিং যাই বলি, এই ক্যাপাবিলিটি গুলো আপনার খুবই কম, আপনি স্ক্যানিং করতে পারতেছেন না। খুব কম সময়ে আনসার করার জন্য স্ক্যানিং করা খুবই জরুরি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।